মানে এখন এই ৮ গম্বুজ মসজিদ আমার পিছনে। তো কি এটা কিছুই না, আপনি শখ স্বপ্নের উপর জেদ রাখেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। ইচ্ছা হাজার হাজার বেডিং দিয়ে কি করবেন বলেন? এরকম তো একটা বন্ধু যোগান। টানা 3 দিন খরার পর আইলাম একটু ঘুরতে। ৮ গম্বুজ মসজিদ আছে, বাট ওর প্যান্টের অবস্থা দেখছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ফাইনালি আমি আজকে যাব বাগেরহাট, খুলনা ৬০ গম্বুজ মসজিদ। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে খুলনা। হাঁটতে না হাঁটতেই সামনে গাড়ি পেয়ে গেলাম, অবশেষে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে একটু এক্সট্রা ভাইব নিলাম, তারপর প্রকৃতির ভিডিও করতে করতে বহুদূর চলে গেলাম। সামনেতে অনেক রাস্তা, তারপর সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। আর দৃশ্য দেখতে দেখতে প্রায় এখান থেকে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো অটোতে, আর হোন্ডা করে গেলে 5 মিনিটই যথেষ্ট। অবশেষে আমরাগাছিয়া পৌঁছে গেলাম। আমরাগাছিয়া পৌঁছে এখানে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর বন্ধু একটার ফোন দিলাম যে তুই কোথায় আছো, চল আমার সঙ্গে যাবি, আমি আজকে বাগেরহাট যাবো, তুই আয়। ও আমাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর বলতেছে না আমি যাব না। তারপর আমি ওর অপেক্ষা করতে করতে আমি একটা চা খেয়ে নিলাম। খাওয়া শেষে আমি আবার উঠে পড়লাম অটোতে করে আবার যাত্রা শুরু করলাম বড় মাছুয়ার পথে। বড় মাছুয়া যেতে হলে আমাকে আরো একটি বাজার অতিক্রম করে যেতে হবে। বাজারটির নাম হলো বেতমর বাজার। সকালে বাজার থাকার কারণে মানুষজনের পরিমাণ একটু বেশি ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম বাজার থেকে বের হওয়ার পর সামনে দেখতে পারতেছেন বেতমর হাই স্কুল। ওইখান থেকে আবার জার্নি শুরু করলাম। আর উঠে পড়লাম বড় মাছুয়া বাজারের ব্রিজের উপরে ওঠার পর চারদিক ঘুরপাক করে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর বাজার ভিতর ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর ওই দিন লোকজন কম থাকার কারণে খুব সহজেই বের হলাম। তারপর বাজার থেকে আবার রকেট গার্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরিঘাট পৌঁছতে না পৌঁছতেই দেখতে পেলাম পর থেকে ফেরিঘাট এসে ঘাট দিল। তারপর মানুষজন আস্তে আস্তে উঠতে লাগলো। সো ফাইনালি আমি এখন আছি বড় মাছুয়া ফেরিঘাট। আর বড় মাছুয়া ফেরিঘাট এটা আগে ছিল না, এই যে ফেরি এটা আগে ছিল না, বাট এখন দিছে। আগে ছিল ওইটা রকেট ঘাট, আমরা রকেট বলে থাকি, বাট আপনারা স্টিমারের নামেই চিনবেন। আর সবচাইতে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, নদীপথে এরকম যে ভিউ দেখেন, জাস্ট অ্যামেজিং ভিউ। মানুষ কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ আবার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, অর্থাৎ সাইডে নদী আর এপাশে বসার প্লেস, সব মিলিয়ে একটা অসাধারণ জায়গা। আপনি চাইলে আসতে পারেন। এটা বড় মাছুয়া আপনার অনেক সুন্দর জায়গা। আগে এরকম ছিল না, বাট এখন আপডেট হওয়ার পর থেকে জায়গাটা অনেক সুন্দর। এই দেখেন ফেরি চলাচল সব দিক থেকেই এখন অনেক উন্নত হয়েছে। এই সাইডে এটা হচ্ছে বলেশ্বর নদী খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশন, এই দুইটা বিভাগের মাঝামাঝিতে আছে। সুন্দর দৃশ্য দেখেন, এই যে প্রকৃতি, তারপর নদী, এই সাইডে বসার জায়গা, সব মিলিয়ে একটা অসাধারণ জায়গা। আমার কাছে খুব ভালো লাগে। সময় পেলে আপনিও আসবেন, যদি কখনো বরিশাল আসা হয়, কিংবা যদি কারো আশেপাশে থাকে অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আর যদি এখানে আমার পরিচিত লোক আছে, তাকে ঠিক কি নক দিয়ে তারপর আপনি এখানে ঘুরে যাবেন। অনেক সুন্দর জায়গা। এখানে আবার বসার জন্য জায়গা আছে, যাত্রীদের জন্য একটা সুব্যবস্থা। তারপর এখানে ফেরি আপনার টাইম টু টাইম ছাড়ে। আর সবচাইতে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি, যে এত রোদের ভিতরেও আপনি যখন একটু নদীর পাড়ে এসে বসতে পারবেন, রিল্যাক্সের ঠান্ডা বাতাস, আর তারপরে চারপাশে মানুষের কোলাহল, সব মিলিয়ে অসাধারণ। আমার কাছে ভাল লাগছে। আপনি যদি আসেন কখনো, আপনারা যদি কেউ এসে থাকে, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, ভালো লাগবে। হাজার হাজার মানুষ এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। আর এই হচ্ছে ফেরি তো প্রচুর জায়গা, চাইলে ফেরিতেও যেতে পারেন। পাশাপাশি সাইডে বোট আছে, বোটেও যাওয়া যায়, সমস্যা নাই। অনেক সুন্দর। এই ফেরিতে আবার দোকানের ব্যবস্থা আছে, আপনি চাইলে চা খেতে পারেন বা যাই খান না কেন সমস্যা নেই, যে কোনো কিছু খাওয়ার জন্য এখানে আছে।
ফেরিতে যাওয়ার সুব্যবস্থা, আবার বোটে যাওয়া, আপনি যাতে যান। কিন্তু আমি এখন ফেরিতে যেতে চেয়েছি, বাট যাওয়া হবে না, তার জন্য আমি এখন বোটে যাব। দেখি, আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। আমার গন্তব্যস্থান বহুদূর। চারপাশে মানুষের যে পরিস্থিতি আর যে অবস্থা, সবাই একদম ঈদের জার্নিতে সবাই বেড়াতে আসছে। কেউ বাড়ি যাবে, কেউ শ্বশুর বাড়ি, কেউ ঘুরতে যায়, সব মিলিয়ে এটা দেখেন অসাধারণ মুহূর্ত। তারপর নৌপথ, সাইডে রাস্তাঘাট, ভিউটা দেখেন জাস্ট। যাওয়ার কথা ছিল ফেরিতে, বাট ফেরি ছাড়বে 11টা, কিন্তু আমার এখানে কম সময় থাকার কারণে আমাকে বোটে করে যেতে হচ্ছে। তবে আফসোস লাগতেছে ফেরির জন্য, কিন্তু কিছুই করার নাই, বোট অলরেডি ছেড়ে দিচ্ছে। এখন আমাদের নদীপথের যাত্রা শুরু। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে এখান থেকে পারাপার হতে, বড়মাছুয়া ফেরিঘাট থেকে রায়ন্দা ফেরিঘাট পর্যন্ত। বলেশ্বর নদী শুধু নদী নয়, স্থানের মানুষগুলো বেঁচে থাকার একমাত্র আয়ের উৎস। এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়। এই নদী দেখতে যতটা শান্তশিষ্ট, আসলে ততটা শান্তশিষ্ট নয়। এটি আবহাওয়ার সাথে সাথে হিংস্র রূপ ধারণ করে। জোয়ার ভাটার স্রোত ও চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রায়ন্দা ফেরিঘাট। সবাই তাড়াহুড়ো করে উঠে পড়লো আর পিচ্ছিটে লাফ দিয়ে উঠলো। ও প্রচুর সাহসী, নদীর মাঝপথের মাঝি ওই ছিল। সো ফাইনালি আমি বড়মাছুয়া থেকে শরণখোলা চলে আসলাম ফেরি পার হওয়ার পর। সামনে তো দেখতেই পাচ্ছেন, সামনের দিকে যাওয়ার পর আমার মূল লক্ষ্য হচ্ছে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। তো ফ্রেন্ড একটা ছিল, ওর কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওরে জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে কি যাবো, এখানে আমি নতুন, কখনো যাওয়া হয়নি। সো আমার গাইডলাইন দিল, ওই অনুসারে যাব। এখন দেখি, আল্লাহ ভরসা, দেখা যাক। এই বোটটায় আসছি, ওপার থেকে এবার আসতে সময় লাগে মাত্র 20 মিনিট। বড়মাছুয়া থেকে শরণখোলা এপার কিংবা রায়ন্দা বললেও চলে, আসতে সময় লাগে 20 মিনিট। 20 মিনিটের ভিতরে হয়ে যায়। সো এখন আমি যাব সামনের দিকে। আর এই যে সামনে বলেশ্বর নদীটা দেখতেছেন, এটা অর্ধেক হচ্ছে খুলনা ডিভিশনের ভিতর আর অর্ধেক হচ্ছে বরিশাল ডিভিশনের ভিতর। আর এটা সবথেকে বেশি গুণগুণ কি, এটার সুন্দরবনের অন্তর্ভুক্ত বললেই চলে। সুন্দরবন আর জেলেদের জন্য এটা সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আর 2007 সালে যে সিডার ছিল, ওই সিডারের একটা ভয়ানক রূপ নিয়েছিল, যাতে প্রায় কয়েক হাজার মানুষ মারা যায়, প্লাস তারপর অনেক গ্রাম ডুবে তলিয়ে যায়। মোড় থেকে নামার পর আমার কেমন জানি নার্ভাস লাগছিল। সো আমি এখন সামনের দিকে হাঁটতেছি, বাট আমি কিভাবে কি যাব এমনটা মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি অনেকক্ষণ উপরে দাঁড়ানোর পর অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর সিনিয়র ভাইয়ের কাছে ফোন দিচ্ছিলাম, উনি বলছে 5 রাস্তার মোড়ে যাই, 5 রাস্তার মোড় যাইতেছি রায়ন্দা ঘাট থেকে। যে পরিমাণ বেতাল, পাঁচ রাস্তার মোড়, ওইখান থেকে মোড়লগঞ্জের পাওয়া যাবে না, মোড়লগঞ্জ ঘাটের গাড়ি পাওয়া যাবে না। ফেরিঘাট থেকে 5 রাস্তার মাথা চলে আসলাম 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে ভ্যানে করে। তারপর এখান থেকে হাঁটাহাঁটি করে সাইডে বাসে উঠলাম। বাসে ওঠার পর আবার জার্নি শুরু করলাম মোড়লগঞ্জের উদ্দেশ্যে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, 5 রাস্তার মাথা থেকে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়। বন্ধুর সাথে দেখা হওয়ার পর অনেক কথাবার্তা বললাম, একসঙ্গেই বাসে উঠলাম। তারপর বাসের যে কন্ডাক্টর ছিল, উনি পরিচিত থাকার কারণে আমি ডিসকাউন্ট পাই 80 টাকার ভাড়া 60 টাকা। বড়মাছুয়া থেকে যখন রায়ন্দার এপার আসি, আর এপার আসার পর যখন ভ্যান গাড়িতে উঠি, তারপর বাসে উঠি, সবচাইতে আমার কাছে মনোমুগ্ধকর এবং সুন্দর যে দৃশ্যটা লাগছে সেটা হচ্ছে এপারের রাস্তাগুলো দেখতে সত্যি অসাধারণ এবং চমৎকার। আপনি দেখেন, আমি বাসে যতক্ষণে ছিলাম ততক্ষণ শুধু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া আদার্স আমার পাশে
ওই বন্ধুটা বসা ছিল, ওর সাথেও কথা বলে নেই বেশি একটা, তার চাইতে বেশি আমি শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। কারণ সাইডে ধানের ক্ষেত, তারপর মাঝখান দিয়ে পেজ রাস্তা, তারপর গাছপালা, সব মিলিয়ে সুন্দর। এটা প্রাকৃতিক সৌন্দর্য এমন ভাবে ফুটিয়ে তোলা, সত্যি এটা দেখলে আপনার মন ভরে যাবে। গ্রামের দৃশ্য এতটা সুন্দর, আপনি যদি গ্রামে না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। অবশেষে মোড়লগঞ্জ এসে পৌঁছে গেলাম। মোড়লগঞ্জ বাস স্ট্যান্ড নেমে একটু সামনের দিকে হাঁটলেই ভ্যানগাড়ি পাওয়া যায়। জনপ্রতি 10 টাকা করে মোড়লগঞ্জ ফেরিঘাট পর্যন্ত যাওয়া যায়। আপনি যদি ভ্যানগাড়ি কিংবা অটোতে করে যান 10 থেকে 12 মিনিট সময় লাগবে মোড়লগঞ্জ ফেরিঘাট যেতে, আর যদি হোন্ডা করে যান তাহলে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এটা হচ্ছে ফেরি থেকে গাড়ি ওঠার দৃশ্য। যখন গাড়ি উঠতেছিল তখন আমিও হাঁটতে হাঁটতে ফেরির দিকে আগাচ্ছিলাম। সামনে থেকে বাস উঠবে তাই আমি সাইডে এসে দাঁড়ালাম। সো ফাইনালি আমি এখন আছি বর্তমানে মোড়লগঞ্জ ফেরিঘাট। আর ফেরিঘাট ফেরি মাত্র আসতে, ফেরি নামার পর এখন খালি হয়েছে। এখন আমরা আবার ওই পারে যাবো, আমরা যাবো ওপারে। এপার ওপার ফেরিঘাট আছে, তারপরে এই পোর্ট রাখা আছে 10 টাকা করে ভাড়া, কিন্তু লোকজন কম থাকার কারণে এটা ছাড়তেছে না, সম্ভবত ফেরিতেই যাওয়া পড়বে। আর ফার্স্ট টাইম ওইখান থেকে পাঁচ রাস্তার মোড় থেকে একটা লোকাল বাস পাইছিলাম, তবে একটা বন্ধুর সাথে দেখা হয়। আর দেখা হওয়ার পর ওর সাথে কথা বলে টুলে কোনো মতে মোড়লগঞ্জ আসছে একটা ছোট লোকাল বাসে। তাছাড়া পরিচিত লোকের সাথে কয়েকজনের সাথেই দেখা হয়েছে, ওনাদের সাথে জিজ্ঞেস করে তারপর আসলাম কথা, কোথায় কি বা ভাড়া কত এরকম জিজ্ঞেস করলাম। তারপর ভালো মুহূর্ত কাটালাম ইনশাল্লাহ। এটা হচ্ছে খুলনা মোড়লগঞ্জ। নদী তেমন একটা বড় না, ছোট, এপার ওপার বেশিক্ষণ সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগতে পারে এরকম আর কি। মোড়লগঞ্জ থেকে ফেরিঘাট উঠলাম। ফেরিঘাট ওঠার পর এখন ফেরি ছাড়তে প্রায় এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগতে পারে সম্ভবত। দেখেন ভিউটা দেখেন, অনেক সুন্দর ভিউ, দেখতে ভালো লাগে, চারপাশে মানুষজন। এবার যাব আপনার ওপারে যাওয়ার পর ওইখান থেকে বাগেরহাটের বাসে উঠে তারপর বাগেরহাট যাব মেন সদরে। দেখি আল্লাহ ভরসা কি হয়, সামনের দিকে যাওয়া যাক। এবারের যাত্রাটা হবে মোড়লগঞ্জ ফেরিঘাটের এপার থেকে বাগেরহাট বাস স্ট্যান্ড পর্যন্ত। সবার সাথে সাথে আমিও ফেরি থেকে উঠে পড়লাম। ফেরি থেকে উঠেই দেখি বাস এখানে স্ট্যান্ডে দাঁড়ানো আছে। তারপর বাসে উঠে বসলাম। উঠে বসার পর খানিকটা রিল্যাক্স করলাম। রিল্যাক্স করার পর বাস অল্পতেই ছেড়ে দিল, বেশিক্ষণ অপেক্ষা না করেই। এখানে বাজারে আসার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাগেরহাট বাস স্ট্যান্ড ভাড়া কত। উনি আমাকে বলল ঈদের সময় একটু বেশি নিতে পারে, এমনিতে রেগুলার ভাড়া 70 টাকা। আছে বর্তমানে বাগেরহাট বাস স্ট্যান্ড। অনেকক্ষণ হয়েছে নামলাম, নামার পরে এখন এখানে মধু খাইতেছি, মধু 20 টাকা করে। আর ওই সামনে এখানে ওয়াশরুম গেছিলাম। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাস স্ট্যান্ড, এখানে বাগেরহাটের যত বাস আছে কম বেশি এখান থেকেই ছাড়া হয়। বর্তমানে বাস স্ট্যান্ডে আছি। মোড়লগঞ্জ থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে। অনেক জার্নি করে আসছি তাই একটু টায়ার্ড। ফ্রেশ হয়ে নিলাম। এখন 60 গম্বুজের উদ্দেশ্যে হাঁটতেছি। আর বাগেরহাটের কিছু বিশেষ ব্যাপার স্যাপার আছে। এইটা বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত।
দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে। এটার আয়তন প্রায় 3800 থেকে 4000 কিলোমিটার, আর বনাঞ্চল আছে প্রায় 1800 থেকে 2000 কিলোমিটার। বাগেরহাট জেলা, আর এটা অনেক সুন্দর, আর এখানে ঐতিহাসিক অনেক জায়গা আছে। সো ফাইনালি সামনের দিকে যাওয়া যাক। খুলনা যখন বাগেরহাট বাস স্ট্যান্ড নামার পর সামনেতে প্রায় ওইখান থেকে 10 থেকে 15 মিনিট পথ হাঁটতে হবে। হাঁটার পর সামনে আপনি এখানে এই মোড় পাবেন। এই মোড়ের যে কোনো অটোতে জিজ্ঞেস করে উঠবেন। এমনিতে ভাড়া 15 টাকা করি, আর ঈদের সময় হয়তো 20 টাকা নিতে পারে এরকম। কি চত্বর এটার নাম আমার জানা। 60 গম্বুজ যাওয়ার উদ্দেশ্যে সামনে তো আসছি, দেখি গাড়ি পাই কিনা। ড্রিম কাম ট্রু, আমার চোখের সামনে 60 গম্বুজ মসজিদ, আসলে সত্যি অসাধারণ। এখানে আছি মুজাহিদের কাছে। মুজাহিদের বাড়ি হয়েছে এখানে বাগেরহাট জেলায়, আর এই ওর বাড়ি থেকে 60 গম্বুজ মসজিদ খুব কাছেই। আর অবশেষে মুজাহিদের দেখা পেয়ে গেলাম। মুজাহিদ ভাই এই আমার চোখের সামনে আছে। তো এখন আমরা ভিতরে যাব। বহুদিন পর দেখা, যাক আলহামদুলিল্লাহ মুজাহিদের সাথে বহুদিন পর দেখা, 3-4 দিন পর দেখা হয়েছে। আমরা এখন 60 গম্বুজ মসজিদের ভিতরে যাবো, এতক্ষণ বাইরে ছিলাম। আরে ভাই ক্যামেরা অন থাকবে না? টিকিট কাউন্টার কোথায়? আরে ভাই আমার ভাড়া ছিল 40 টাকা, 20 টাকা বলছে, 15 টাকার ভাড়া ওইখান থেকে এই পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত 60 গম্বুজ পর্যন্ত আসছিল 15 টাকা। এই যে বলছে ঈদের জন্য 20 টাকা নেবে, বাট সুধীর ভাই কী করছে আমার থেকে 30 টাকা নিয়ে যান। আমি ওনার সাথে তর্ক করছি, তারপরও যাক কিছু করার নাই। টিকিট লইয়া টিকিট কাউন্টার সবার জন্য আলাদা আলাদাই আছে। বিদেশি পর্যটকদের জন্য আলাদা, তারপর দেশের পর্যটকদের জন্য আলাদা। আর এটা হচ্ছে প্রবেশ পথ। আসবেন, এটা খুলনার একটা ঐতিহাসিক জায়গা। খুলনা শুধু বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা। 60 গম্বুজ মসজিদ, এখানে গম্বুজ আছে প্রায় 77টি, কিন্তু 60 গম্বুজ নামে পরিচিত। আর এটি অনেক পুরাতন, এটা বাংলাদেশের ঐতিহ্য বললে। আর এখানে সতর্কবার্তা দেওয়া আছে যে এই ভিতরে ড্রোন উড়ানো যাবে না। এখানে সম্পূর্ণ এই আদেশক্রমে লেখা আছে কর্তৃপক্ষ যে প্রত্যস্থল জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহার করা আইনগত দণ্ডনীয় অপরাধ। টোটালি এখানে ড্রোন নট অ্যালাউড, ড্রোন কেউ ব্যবহার করতে পারবে না। মুজাহিদ টিকিট কাটার জন্য গেছে ভিতরে, এখন দেখি 2টা পুচ্ছা কত কত দেখ দেখ। আচ্ছা এই 200 প্রবেশ পথ। আর মেন রোড থেকে খুব কাছেই, মেন রোড থেকে কাছে। আমি বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে অটোতে উঠলাম। অটোতে 15 টাকার ভাড়া ছিল, বাট 15 টাকার ভাড়াও আমার কাছ থেকে নিচে 30 টাকা ঈদের জন্য নাকি, কিছু করার নাই নিচে। যেহেতু আর এখানে লেখা আছে বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর, তা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এখানে যে কেউ প্রবেশ করতে পারবে, বাট আপনাকে একটু সতর্কভাবে থাকতে হবে। আর যেহেতু আপনি যদি অন্য স্থান থেকে আসেন, সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি থাকলে ভালো হবে। এখানে সবকিছু প্রবেশের ক্ষেত্রে টিকিটের দেওয়া মূল্য নির্ধারণ করা আছে।
বেড়ি মানুষ লইয়ে কত করবেন, মুজাহিদদের লইয়ে করেন। বরিশাল বাড়ি, খুলনা এসে মুজাহিদের খোঁজ দে, খালি ঘুরমো এইজন ঘোরার, আর ঘোরা ছাড়া আর কোনো কাম নাই। জীবনে টাকা প্রচুর কামাইবেন, টাকা কামানোর অপশন শেষ নাই, কিন্তু মরলে তো সাদা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যাইতে পারবেন না, পারবেন? তার চাইতে বেটার কি ঘুরি ফিরি, দৈনন্দিন জীবনটারও উপভোগ করি, খাই লই। ইনকাম তো এমন না ইনকাম করি না বাপের পকেটে টাকা উড়ে, এরকম না, ইনকামও করি, ঘুরি ফিরি, খাই লই। এর চাইতে লাইফে আমার মনে হয় না যে ইম্পর্টেন্ট বা শান্তিজি ব্যাপারটা আর কোথাও খুঁজে পাইবেন, আমার মনে হয় না। আর তাছাড়া আপনারা তো অধিকাংশ মানুষ আছেন যে বাপের টাকার বাইক আইফোন নিয়ে ঘুরেন ফিরেন, আপনাদের ফুটেনের কথা তো বললে লাভ নাই, আপনারা তো অনন্য, এই কথা বললে লাভ নাই। কিন্তু দেখেন, এই মনে চাইছে এখন বাড়ি বরিশালে, মনে চাইছে 60 গম্বুজ যাবো, তা ওর বাড়ি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার, সরি 1.5 ঘন্টার পথ। কিন্তু কি বা করার, আমি বলছি যে চললে আমি আসতে দিই, সমস্যা নেই। আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নিতে লাগছে, ওরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। ওইটা ম্যাটার না, আমার কাছে ম্যাটার করে যে আমরা একটা ঐতিহাসিক জায়গায় আসছি, কিছু একটা জানতে পারতেছি, শিখতেছি। এর চাইতে আহামরি কিছুই না। এই দেখেন, এই দুইজন মিলে হাঁটতেছি আর এই চোখের সামনে 60 গম্বুজ মসজিদ। এর চাইতে আনন্দের মুহূর্ত আর একজন ট্রাভেলের ক্ষেত্রে বা একজন ঘোরাঘুরি প্রেমী মানুষের কাছে এর চাইতে মজার বা আনন্দের মুহূর্ত আমার কাছে মনে হয় না যে আর কিছু আছে। দেখেন, বাংলাদেশে প্রায় বহু জেলায় বা বহু এলাকায় গেছি, সুন্দর জায়গায় গেছি, বাট এটা সবগুলোর চাইতে আলাদা এবং স্পেশাল ছিল। এই 60 গম্বুজ আপনারা হয়তো জানেন কি না আমার জানা নাই। এখানে নাম 60 গম্বুজ, বাট এখানে 77টি গম্বুজ আছে। আপনি গুগলে বা চ্যাটজিপিটি যেখানে সার্চ দেন না কেন, সব জায়গায় সেম একই কথা আসবে যে এখানে 77টি গম্বুজ আছে। আর এটি অনেক আগের, এটাও অনেক আগের। আর ক্যামেরার সামনে মধ্যে তুই কিছু কিছু একটা বলবি তো, সমস্যা কি? ক্যামেরার সামনে আসলে তো সমস্যা নেই, অবস্থা তো বেহাল হইতেই পারে স্বাভাবিক, ঘুরলে ফিরলে মন মানে দেওয়ার। দেখেন 60 গম্বুজ মসজিদ আছে, বাট ওর প্যান্টের অবস্থা দেখছেন, ওর প্যান্টের অবস্থা দেখছেন, ও 60 গম্বুজ মসজিদ আসছে, প্যান্টের কি সিচুয়েশন, এই সিচুয়েশনে নাকি 60 গম্বুজ মসজিদ আছে, এনজয় করে, চিল করে। হ্যাঁ, এরকম। অর্থাৎ লাইফে হাজার হাজার বেডি মানুষ দিয়ে কি করবেন বলেন? এরকম তো একটা বন্ধু যোগান, ঘুরেন ফেরেন, এনজয় করেন, লাইফটারে এনজয় করেন বা মজা করেন, মাস্তি করেন, লাইফটারে শান্তি দেন। এরকম সারাদিন 5-10টা গার্লফ্রেন্ড নিয়ে পেন্ট দরকার নাই, কোনো প্রয়োজন নাই। শুধু শুধু এই বাসায় বসে বসে থাকেন। তাছাড়া কারো একটু ঘোরাফেরা দেখলে জলাদলি সরে যায়, না জইলে একটু বের হন, বাপের টাকা তো বহুত উড়ান, একটু ঘুরে উড়ান, সমস্যা কি? তারপর তো বলতে পারবেন আমি অমুক জায়গায় গিয়েছি, সমুক জায়গায় গিয়েছি, সব মিলিয়ে একটা অন্যরকম। টানা 3 দিন খরার পর আইলাম একটু ঘুরতে, মুজাহিদের খোঁজ নিয়ে একটু ঘুরতে এলাম। তা আবার কম সম দূর জায়গায় না, 60 গম্বুজ, বাগেরহাট, খুলনা বিভাগ। দেখেন কি অবস্থা, বৃষ্টির পানিতে কি অবস্থা হয়ে গেছে, এগুলো সব এই পানির শেষ নাই। আর ওর কাছে নাকি এটা সেই ওয়েদার লাগতেছে। বসমু কোথায়, ছবি তুলমু কোথায়, কোনো একটা প্লেস আছে। দেখেন কি একটা অবস্থা, সাইডে আবার কত বড় একটা দিঘি, আবার ওদিকে তো কুমারীরা শেষ নাই। অর্থাৎ আসছে 60 গম্বুজ ঘুরতে, মনে হয় যেন কোনো একটা পার্কে আসছে, এইরকম তাদের বিহেভিয়ার। তারপর চলাফেরা কি বলবো, কিচ্ছু বলে নাই, হকালালি কথা কইলি তো দোষ।
একটু বাইরে আসি, এই সাইড দিয়ে না। শখ স্বপ্ন তুচ্ছ করার বিষয় না। স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্ন পূরণ না করলে মানুষের জন্মে কি লাভ। শখ থাকবে, স্বপ্ন থাকবে, আর পূরণ করার দায়িত্ব আপনার। বাবার টাকা আর কতদিন চলবেন, নিজের ইনকামেও চলেন, ঘুরেন ফিরেন, দেখেন এত সুন্দর জায়গা। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সবসময় একা একা ঘোরার চেষ্টা করবেন না। যদিও আপনার কাছের বন্ধু থাকে বা কেউ থাকে, ওদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করবেন। একা একা ঘুরে তো সম্ভব হবে না, আপনি আনন্দ পাবেন না বা এনজয় করতে পারবেন না, মজা করতে পারবেন না। সেক্ষেত্রে বন্ধু বান্ধব যদি থাকে, গ্রুপ ট্যুরের ক্ষেত্রে সবচাইতে বেটার অপশন। আর যখন দেখবেন দূর দূরান্তে ওইখানে বন্ধু বান্ধবের সময় হয় না বা কিছু, সেক্ষেত্রে আপনি কি করবেন, একা ঘোরার চেষ্টা করবেন আর নিজেও জানবেন, অন্যকেও জানার চেষ্টা করবেন। আসলে এই যে আমরা এখন বর্তমানে আসছি, ওর বাড়ি খুলনাতে, আমার বাড়ি তো বরিশাল, কিন্তু আসার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, চাইছি যে এখানে আসবো, দেখবো, ইনশাল্লাহ দেখেও ফেললাম। এই আমার পিছনে আছে বর্তমানে, এখন এই 8 গম্বুজ মসজিদ আমার পিছনে। তো কি এটা কিছুই না, আপনি শখ স্বপ্নের উপর জেদ রাখেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। ইচ্ছা